আপনাকে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসলে প্রশ্ন এটি যে আমরা তো বিএনপিকে গণভোটের পক্ষে পক্ষে প্রচারণা করতে দেখেছিলাম এবং এখন সংসদে এটি পাশ না হওয়ার যে সম্ভাবনা এবং সেক্ষেত্রে কি আসলে রায় যেটি জনগণ দিয়েছে সেটি কি বাতিল হয়ে যাচ্ছে? আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এশিয়ান টেলিভিশনের সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুইজন আলোচক, একজন প্রখ্যাত সাংবাদিক রেজাউল করিম, একজন ডক্টর রেজাউল করিম, তাদেরকে শুভেচ্ছা। আসলে আমার কথা হলো যে সংসদে আলোচনা হচ্ছে, আমাদের মন্ত্রীরা বা আমাদের পক্ষ থেকে কিন্তু এখনো বলা হয়নি যে আমরা এটা মানব না, ওটা মানব না, ওটা বাস্তবায়ন করব না। বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে, যেমন গুমের ব্যাপার, যেটা গুমের তো সবচেয়ে বেশি শিকার হয়েছে তো বিএনপির সময় বিএনপি নেতাকর্মীরা। ইবাদুলের তিনজনের নাম আমি এই মুহূর্তে আমার মনে পড়ে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, উনি গুম ছিলেন, উনি একজন সংসদ সদস্য। ইলিয়াস আলী ওয়াইফ, উনিও সংসদ সদস্য, এখনও খবর পাওয়া যায়নি। সালাউদ্দিন কাদের ছেলে হুম্মাম ফিরে এসে ক্যান্ডিডেট হয়েছে। আমাদের খোকন সাদুল্লাহ সাংগঠনিক সম্পাদক ছিল, সে এখন সংসদ সদস্য, গুম হয়েছিলেন। তো এখন বিএনপি কীভাবে বলেছে, এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করবে না এখানে কিছু কথাবার্তা বলেছে। এর ক্ষেত্রে একটা কথা যেটা এসেছে, যেভাবে বলার চেষ্টা করা হচ্ছে, দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব বিরোধী যদি কোনো কর্মকাণ্ডকে অংশগ্রহণ করে তাকে অন্তত কেউ আটকিয়ে রাখা যেতে পারে। সেটা গুমের ভাষা আমি বলবো না, সেটা বলার চেষ্টা করেছে। কিন্তু এটা যে গুম করবে এই ধরনের কোনো ধরনের কথাবার্তা বিএনপি বলেছে বলে আমার কাছে প্রতিমান হয় না। এবং এখানে সালাউদ্দিন আহমেদ এবং নওশাদ জমির মধ্যে যে লেখালেখি কথাবার্তা, এটা আমাদের বিভিন্ন সময়, আমাদের কালকে মহাসচিব বলেছেন একরকম, মহাসচিব সেটার ব্যাপারে কোনো সমালোচনা হচ্ছে না। আবার আমাদের আইনমন্ত্রী তো পরিষ্কার বলেছেন সংসদে, সালাউদ্দিন তার ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো ওইভাবে বলেছে। কিন্তু আমাদের আলটিমেট আমাদের সেন্টিমেন্টটা কী, আমাদের স্পিডটা কী? আমাদের স্পিডটা জুলাই আন্দোলনকে আমাদের ধারণ করা, জুলাই স্পিডকে ধারণ করা। এখন আপনার এই যে হানা ভোট, যেটা হানা ভোটে আমি ভোট দিয়েছি, আমি ভোট দিতে বলেছি, কিন্তু এটা আমার বিবেকের সাথে আমি প্রতারণা করেছি। সবাই A to Z যারা ভোট না দিতে তারা প্রতারণা করেছে। তাহলে বিএনপি যে ভোটের পক্ষে প্রচারণা চালালো সেটাও আমি বলি, আমি এমন একটা, এটা কোন ভিত্তিতে বলি আপনাকে, আমি তো ক্যান্ডিডেট ছিলাম, এমপি ক্যান্ডিডেট ছিলাম। আমার পরিষ্কারভাবে এখন আগে 91 সালে 3 লাখ, তারপর 15 লাখ, এখন 25 লাখ। আমরা প্রত্যেকেই প্রার্থী যারা ছিলাম লিখে দিয়েছি আমরা 25 লক্ষ টাকা খরচ করব। আমি আমার ওন সোর্স থেকে খরচ করবো, ফান্ড থেকে খরচ করবো, কেউ এটা সেটা করে খরচ করবো। আবার পরে হারলে বা জিতলে আবার তাকে কিন্তু খরচের হিসাব দিতে হয়। আমি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে কোনোদিনও আমি খরচের হিসাব নিজে হাতে আবার স্বাক্ষর করি না। আমার চিফ এজেন্ট করেছে, আমার পক্ষ থেকে আমি করি না, কারণ ওটাকে মিথ্যা। তা এই যে বাধ্য, আমি 25 লক্ষ টাকা ভিতরে আমার নির্বাচনী ব্যয় আমি নিষ্পত্তি করবো বা আমি 25 লক্ষ টাকার মধ্যে থাকবো, এটা আমাকে বাধ্য করেছে কে? বর্তমান প্রচলিত আইন। আমি যদি লিখে দিই আমি 25 কোটি টাকা খরচ করবো, তাহলে হবে না। আমি 10 কোটি টাকা হবে না, এটা বাধ্য করেছে। আবার নির্বাচনের খরচের শেষে 25 কোটি টাকা খরচ করে লিখছে কিন্তু 25 লক্ষ টাকা, 1 টাকা বেশি লেখেনি কিন্তু। ঠিক তেমনিভাবে যে হানা ভোট, যেটা এই ভোটটা আপনি বাধ্য হয়েছেন, আমি বাধ্য হয়েছি 48টা পয়েন্টের মধ্যে, আমি যখন 30টা বাধ্য কেন হয়েছেন এবং এই হিসেব দিতে গিয়ে যে আপনি বলছেন যে মিথ্যা হিসাব দেওয়া, সেটাও তো জনগণের সঙ্গে এক ধরনের মিথ্যাচার। এই তো এই অবস্থা তো আমাদের আইন করে রেখেছে। আমি যেমন আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি শান্তি রক্ষা সিঙ্গল কমিটি থাকি। আমি একদিন আমার ডান পাশে বসা, আমি এই মিটিংয়ে বলে শুনবে ডান পাশে, এটা হলো মিথ্যাবাদী, আমি বললাম মহামিথ্যাবাদী। আমার পাশে ছিল আমার ওখানে এমপি হচ্ছে, এটা হলো বিশ্ব মিথ্যাবাদী, আর এটা হলো সারা পৃথিবীর সর্বসারা মিথ্যাবাদী ইকবাল, ওই সদস্য। সারা প্রশাসন, র্যাব, আর্মি টার্মি সব তাকায় আছে আমার দিকে যে কী বলতেছে। আমি বললাম মিথ্যাবাদী এই জন্য যে আমরা যে সাবমিট করে আসলাম কয়েকদিন আগে, যে 25 লক্ষ টাকার মধ্যে আমাদের সমস্ত দাবিতে খরচ করবো, তখন মিথ্যাবাদী হলাম না? আবার মিথ্যাবাদী নির্বাচনের পরে আবার যখন তখন বললো আবার মিথ্যাবাদী, আবার প্রমাণ করলো আমার মিথ্যাবাদী। তো এই যে হানা,
আচ্ছা, হ্যাঁ না ভোট সবসময় একটা পয়েন্টের উপরেই হয়, যে আপনি হ্যাঁ অথবা না। এখন তো এতগুলি পয়েন্ট, প্রত্যেকের আমি তখনও বলেছি, বিবেকের সাথে প্রতারণা করে যেমন আমি আয়বার হিসাব আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচন সময় দিয়েছি, এটাও ঠিক তেমনি। আমার কথা হলো যে আমার আলটিমেট উদ্দেশ্যটা কি? আমার আলটিমেট উদ্দেশ্য হলো মানুষের সেবা করা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে। বিএনপি ওখান থেকে যদি সরিয়ে আসে, এই যে যখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে কবে যাবে, কত বছর পরে যাবে, কোনো হিসাব ছিল না, কোনো আন্দাজ করতে পারে না। তখন কিন্তু 2022 সালে কিন্তু বিএনপির 31 দফা ঘোষণা, সম্ভবত 2022 সালে 31 দফা দিয়েছিল। তার ভিতরে সংবিধান সংস্কারের কথা যেটা বলা আছে, সংবিধান সংস্কার তো আমরা করতেছি, কথাটার ভিতরে দিয়ে আসছে। তখনই তো আমরা বলেছি যে পরপর 2 বছরের বেশি, 2 টার্ম বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা আমাদের 31 দফা ছিল। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন করার কথা বলছি। সবচেয়ে বড় দফা সব মেনে নিলেন, সব শেষ করে দিয়ে সব মেনে নিলাম। যত ধরনের আপনার এই যে জেলায় সনদ বলেন, সংস্কার পরিষদ, সব মেনে নিলাম। আমার 2/3 মেজরিটি আছে। আমি যদি এখন বলে দিই যে সংসদে পাশ করে নিই যে বাংলাদেশে আগামী দিনে নির্বাচন হবে দলীয় সরকার অধীনে, করার কিছু আছে? এই কাজটা বিএনপি করবে না। এইটাই হলো আসল কথা। এই কাজটা যখন বিএনপি করবে না, আর যেগুলি আছে সেগুলি হয়তো আলোচনা হবে, সংসদে আলোচনা হবে, একবার দুবার আলোচনা হবে, হতে হতে আসলে যেগুলি জনগণের প্রয়োজন, জনস্বার্থে যেগুলি, সবগুলি আস্তে আস্তে হবে। যেমন বিএনপি তো কথা বলে নাই, বিএনপি তো বলে নাই যে নির্বাচনের আগে আমি নির্বাচনে আমি জিততে পারে আমি ট্যাক্স ফ্রি গাড়ি নেবো, আমি নেবো, প্লট নেবো, বলেছিল। এগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনার কাছে। কিন্তু এই যে আপনারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছিলেন বাধ্য হয়ে এবং ভোটও দিয়েছেন, সেটি নিজের সঙ্গে প্রতারণা কেন, সেটি আমি আপনাকে বললামই তো, আমি ব্যাখ্যা দিলাম। আরেকটু বিস্তারিত শুনবো, আরেকটু আমার প্রশ্ন আছে এই বিষয়ে। ধন্যবাদ আপনাকে।